কালকে পরীক্ষা থাকায় রাত 12টায় এক প্রকার মনের বিরুদ্ধে রিমি বই হাতে নেয়। বোনের জন্য মন কাঁদলেও কালকের পরীক্ষা তো দিতে হবে। এভাবে 15-20 মিনিট যখন একটি অক্ষর মনে রাখতে পারে না, রিমি তখন রাগে বই টেবিলের দিকে ছুঁড়ে মারে। দুহাত ভাঁজ করে মাথা নুয়ে কাঁদে, চোখ থেকে টপ টপ করে নোনা জল। চশমা পড়তেই ফুপিয়ে ওঠে রিমি। নাক টেনে চশমা খুলে বাম হাতের উল্টো পিঠে পানি মুছে নেয়। মনটা খারাপ থাকায় কোনো কাজেই মন বসছে না তার। শেষে ভাবতে থাকে একটু একা ছাদে বসে সময় কাটানো যাক। বিছানা থেকে ফোন হাতে নিয়ে রুম থেকে বেরোনোর সময় তুষির সাথে দেখা হয় তার। তুষি কপাল কুঁচকে বলে, ঘুমাসনি এখনো? পড়ছিলি তাই না? না, একটু পরে ঘুমাবো। তুষি দুঠোঁট গোল করে সুরে সুরে গুনগুন করতে করতে চলে যায়। রিমি এক পাক হেঁটে ছাদের কোনায় চুপচাপ করে আকাশের তারা গোনে। চাঁদের দিকে তাকিয়ে বলে, চাঁদের মতো আমাদের ছাড়াও এ বাড়িটা একা। মলিন হেসে দীর্ঘশ্বাস ফেলে রিমি। অনেক সময় ভাবে বসে থেকে সিঁড়ির ঘরের দিকে পা বাড়ায় সে। তখনই ফোন টুং করে মেসেজ আসে। একা একা এত রাতে ছাদে আসতে নেই, বলা যায় না তো। হুট করেই দেখা গেল আসমানে পরীকে কোনো এক দুষ্টু জিন খুনুজো দিয়েছে। কাল থেকে আপনাকে এইসবে ছাদে আসতে যেন না দেখি। রুমে গিয়ে ঘুমান। চাশমিশদের এভাবে কান্না মারায় না। তারা যেমন পড়াশোনায় টপ, তেমন স্ট্রং। গুড নাইট। বিড়বিড় করে মেসেজটা পড়তে রিমির কপাল অটোমেটিক ভীষণ রকম কুঁচকে যায়। দ্রুত ওই নম্বরে ফোন করতেই ওপাশ থেকে এক মহিলার স্বর ভেসে আসে। রিমির রাগ তরতর করে বাড়ে। এইভাবে লুকোচুরির মানে কি? কোন বজ্জাত লোক তার সাথে মজা নিচ্ছে? হাত শক্ত করে মুঠো করে রিপ্লাই করলো, কে ভাই আপনি? সমস্যা কি? আপনি নিশ্চয়ই 60 বছরের বুড়ো, এজন্যই এমন লুকোচুরি করছেন। এতই যখন ভালোবাসেন তবে সামনে এসে মনের কথা বলেন। ভীতু পুরুষ মানুষ আমার চোখের বিষ। সামনে আসতে না পারলে কসম খুন করে ফেলবো একদম। রাগে সেন্ড করেই বড় বড় পা ফেলে রুমে যায় সে। এরপর লাইট অফ করে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে যায়। এই কয়েকদিন এই অজানা লোকের কথা ভাবতে ভাবতেই সে রীতিমতো পাগল হয়ে যাচ্ছে। 2-3 দিন ধরে যাও ভুলতে বসেছিল, আবার আজ মেসেজ করে মনে করিয়ে দিল। খাটাস লোক একটা, সামনে পেলে চিবিয়ে খাবে রিমি। একা একা বকবক করতে করতেই একসময় ঘুমিয়ে যায়। তুষার বারবার পায়চারি করছে সারা রুম জুড়ে। হাত দিয়ে নখ কেটে ভাবছে নূরজাহানের রুমে যাবে, আবার ছি বলে নিজেকে দমিয়ে রাখলো। বিছানায় গায়ে নিয়ে এপাশ ওপাশ করেও ঘুমের দেখা নেই। শেষে মাথা চেপে উঠে তুষির রুমের দিকে পা বাড়ায়। দরজা নক করেও কোনো রেসপন্স নেই। পকেট থেকে ফোন বের করে একটার পর একটা কল দিতেই থাকে তুষিকে। শেষে রিসিভ হতেই তুষার বলে, বেয়াদব, একটু আগেই না দেখলাম হি হি হা হা করছিস? 10 মিনিটের ব্যবধানে ঘুমিয়ে পড়েছিস তুই? ঘুমু ঘুমু চোখে ফ্যানের দিকে তাকায় তুষি। তুষারের খ্যাক খ্যাক কথায় মেজাজ চটে যায়। রুক্ষ গলায় বলে, মাঝরাতে কি সব বাজে বকছো? রাতে মানুষ না ঘুমিয়ে সারা বাড়ি কি ঘুরে বেড়ায়? তোমার মতো যারা জঙ্গলি ভূত তাদের চোখেই ঘুম নেই। রাতেও কি একটু ঘুমোতে দিবা না? বন মানুষ। দরজা খুল, আমি বাইরে দাঁড়িয়ে আছি। ঘুম আসছে না, তোর সঙ্গ লাগবে। চট করে কল কেটে দেয় তুষি। একরাশ বিরক্তি মুখে দরজা খুলতেই দেখতে পায় তুষার আড়াআড়িভাবে দুহাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে। তুষি মেজাজ গরম করে বলে, যা বলার সকালে বলবে, এখন তোমার আজারা বকবকানি শোনার মুডে আমি নেই। আপাতত ঘুমাচ্ছি। তুষি দরজা বন্ধ করতে নিলেই তুষার হ্যাঁচকা টানে বাইরে নিয়ে আসে। বাম হাতে কোমর চেপে ধরে, ডান হাত দিয়ে তুষির মুখের সামনের এলোমেলো চুল কানের পিঠে গুজে দেয়। নরম স্বরে বলে, কখনো রাতের নির্জন রাস্তায় হেঁটেছিস? এক কাপ চায়ে চুমুক দিয়ে তৃপ্তি নিঃশ্বাস নিয়েছিস? তুষি ঝটকা মেরে তুষারের হাত থেকে নিজেকে ছাড়ায়, মুখ পাকা করে জবাব দেয়, হাঁটিনি, এখন আমার কোনো ইচ্ছাও নেই। চল আমার সাথে, আজ দেখবি রাতের রাস্তা কত সুন্দর। তুষি বারবার না না করলেও তুষার শোনার পাত্র নয়। তুষির ডান হাত নিজের মুঠোয় নিয়ে জোর করে টেনে নিয়ে আসে গেটের বাইরে। বেশ রাত হওয়ায় রাস্তায় কয়েকটা কুকুর ছাড়া আর কেউ নেই। রাস্তার দুপাশে বড় বড় লাইটের আলো চকচক করছে পিচ ঢালা রাস্তায়। আচমকাই তুষি তুষারের বাহু চেপে খুশিতে বলে, সত্যি খুব সুন্দর, কিন্তু হাঁটতে ইচ্ছা করছে না। তুষার এবার আগাগোড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তুষিকে। পরনে প্রতিদিনকার মতো এই লেডিস টি শার্ট আর প্লাজো। দুষ্টুমির ছলে বলে, আয় তবে, কোলে নিয়ে পুরো টাঙ্গাইল শহর ঘুরে বেড়াই আজ। অসভ্য পুরুষ মানুষ। হাত ছেড়েই তুষি আগে আগে হাঁটে। মনের খুশিতে দুহাত প্রজাপতির ন্যায় ছোটাছুটি করে। খালি রাস্তায় বুক ভরে শ্বাস নিয়ে
গোল গোল করে ঘুরে বলে, এত সুন্দর কেন এই রাত? এত ভালো লাগা কোথায় রাখি? তুষার ভাই, ইচ্ছে করছে এখানেই রাত কাটিয়ে দিই। তুষির ছেলে মানুষই দেখে কুটিল হাসে। মাথায় দুষ্টু বুদ্ধি খেলা করলে দৌড়ে তুষির সামনে যায় তুষার। এরপর এক ঝটকায় শক্ত করে কোমর চেপে শূন্যে ভাসিয়ে বাতাসের বেগে জোরে ঘুরতে থাকে তুষিকে নিয়ে। এমন আকস্মিক ঘটনায় তুষি চমকে ওঠে, ভরকে যায়। ভয়ে দুহাতে তুষারের গলা জড়িয়ে ভীতু গলায় বলে, কি করছো? পাগল হয়ে গেছো তুষার ভাই? নামো বলছি। নামানোর জন্য তো উঁচুতে উঠাইনি। পড়ে যাব। তুষারের কানে এসব কোনো কথাই পৌঁছাচ্ছে না। আজ সে নিয়ম ভাঙতে পিছপা হবে না। তুষি এবার রেগে জোরে তুষারের পিঠে কিল দিতে থাকে। শেষে হেসে তুষার থেমে যায়। তুষির পেটে মুখ ঘষে ধপ করে নামিয়ে দেয়। ক্ষীণ হেসে বলে, এত নরম দেহ বুঝি কারো হয়? ধরলেই মনে হয় কাদা ধরেছি। ছি তুষার ভাই, নির্লজ্জ। তোর কাছেই আমি নির্লজ্জ। খাপ ছাড়া কথাই তুষি মুখ মুছড়ে বাসার দিকে হাঁটা দেয়। তুষার পেছন পেছন ছুটতে ছুটতে তুষির হাত টেনে ধরে। এরপর পকেট থেকে একটি রিং বের করে ওর অনামিকা আঙ্গুলে পরিয়ে দিতে দিতে বলে, এই রাতকে সাক্ষী রেখে বলছি, তুই ছাড়া কোনো মেয়ে স্পর্শ করেনি আমায়। তোকে ছাড়া কোনো মেয়ের প্রতি রুচি আসে না আমার। ভুলেও ছোঁয়া লেগে গেলে মস্তিষ্ক গরম হয়ে যায়। আর আমার 22 বছরের যৌবন শুধু তোর জন্যই কন্ট্রোল করে রেখেছি। রিং পরানো শেষে হাত টেনে চুমু খায় তুষার। তুষি লজ্জায় নুয়ে নিচের দিকে মুখ করে রেখেছে। এরপর এক ছুটে বাসার গেটে চলে যায় তুষি। তুষার হেসে তুষির পিছু নেয়। দরজা খুলতেই দেখতে পায় তুষি আলতাফ রহমান হাঁটছে। এত রাতে দেখে অবশ্য এবার হাজারটা প্রশ্ন করবে তুষিকে। ভয়ে ঢোকিলে হাসে তুষি। আলতাফ অবাক হয়ে যায় এত রাতে তুষিকে একা বাসায় ঢুকতে দেখে। এত রাতে কোথায় গিয়েছিলে তুমি? চাচু রাস্তায় জ্যোৎস্না দেখতে। বেকুবের মতো হাসে তুষি নিজের বোকামতে। চাচ্চুকে কোনো কথা বলতে না দিয়ে দৌড়ে পালায় সে। ওই জঙ্গলি ভূত বুঝুক এবার কেমন লাগে। চাচু পই পই করেই সব প্রশ্নের উত্তর নিয়ে ছাড়বে। তুষিকে সিঁড়ি দিয়ে এভাবে দৌড়ে যেতে দেখেই দুই ভ্রু কুচকে তাকায় তুষার। তখনই আলতাফ রহমানের গলাস্বর ভেসে আসে, তুষির সাথে তুমিও ছিলে? আজকাল তাহলে এসব হচ্ছে, ভাইয়াকে জানাবো? হঠাৎ এমন কথায় তুষার থমকে যায়। থতমত খেয়ে বলে, বলেন। বললে তো ভালোই হয়, কষ্ট না করেই টপকে শীর্ষে পৌঁছে যাব। আমি তো এটাই চাই, না পড়েই টপ হতে। আলতাফ রহমান গম্ভীর স্বরে বলে, তুষিকেও অন্য কোনো যোগ্য পাত্রের হাতে তুলে দিব। এ বললেই হলো নাকি? আমার শ্বশুরেরও ক্ষমতা নেই তুষিকে অন্যথায় বিয়ে দেওয়ার। তুষারের বুক ফুলিয়ে সিরিয়াস ভঙ্গির কথায় হেসে ওঠে আলতাফ রহমান। পিঠ চাপড়ে মেরে বলে, সাব্বাস বেটা, মানতেই হবে কলিজা আছে। অমনি চোখ টিপ দেয় তুষার। কানে কানে ফিসফিসিয়ে বলে, ফুফা আপনারই আপন ভাই তো, আমার কিন্তু মাঝে মাঝে বিরাট সন্দেহ হয়। আলতাফ হু হু করে হেসে দেয়। হাসতে হাসতে তুষার কান টেনে রুমে চলে যায়। আর তুষারও মুচকি হেসে রুমের দিকে পা বাড়ায়। শেষ রাতের দিকে জান্নাত আহির তখনও উন্মাদনায় ব্যস্ত। জান্নাত লজ্জায় চোখ বন্ধ করে বলে, তুমি এত অসভ্য, লজ্জা শরম নদীতে ধুয়ে মুছে এসেছো? আহির আরেকটু বাজেভাবে ভালোবেসে উত্তর দেয়, বউয়ের কাছে অসভ্য হব না তো কার কাছে হব? পাশের ভাবির কাছে। জান্নাত লজ্জায় নুয়ে যায়। তার নরম দেহটি সর্বক্ষণ আহিরের দখলে। কোনোভাবেই আর জান্নাতকে এক বিন্দু পরিমাণও ঘুমাতে দিল না সে। নতুন এক অনুভূতিতে দুজনেই সায় জানায়। ভালোবাসা হয়ে ওঠে গভীর। সারা শরীরে আহির গভীরভাবে ছুঁয়ে দেয় জান্নাতকে। পূর্বের দিগন্তে সূর্যমামা উকি দিচ্ছে। এ দুদিন বিয়ের তোড়জোড়ে এক অক্ষরও পড়া হয়নি তুষির। তাই আজ ভোর 6টা থেকে এক নাগাড়ে পড়ে যাচ্ছে। জীববিজ্ঞান পরীক্ষা আজ। এটা শেষ হলেই মাত্র 2টা পরীক্ষা থাকবে। এরপর প্র্যাকটিক্যাল জমা দিলেই শেষ। এক মনে এসব চিন্তা করে স্বস্তির নিঃশ্বাস নিয়ে মনে মনে বলে, যতগুলো আত্মীয় বাড়ি আছে সবগুলোতেই ঢো মারবে সে একবার। ইচ্ছে মতো ঘুরে বেড়াবে কয়েকটা মাস। সব পড়া কমপ্লিট করে স্কুল ড্রেস পরে নেয় তুষি। এরপর রুম থেকে বের হয়ে চেঁচিয়ে ওঠে, এই রিমি, খেতে আয়, দেরি হয়ে যাবে। সারা দিন পড়ছিস তবুও শেষ হয় না। আর আমাকে দেখ, 4 ঘন্টা পরে এক্সাম দিতে যাচ্ছি। নূরজাহান খাবার গুছিয়ে তুষারকে ডাকতে যায়। আমেনা বেগম আর নাজমা এক হাতে যাবতীয় কাজ সামাল দিচ্ছে। রামিম আর তানহা এখনো ঘুম। আতিকুর রহমান সহ আজাদ আলতাফ বাজারে নতুন জামাইয়ের জন্য কেনাকাটা করতে গিয়েছে। নাজমা বেগমের বোন সকাল হতেই চলে গিয়েছে। ছেলের সময় নেই, থাকবে কিভাবে? সরকারি চাকরি তো আর নিজেদের ইচ্ছে কোনো দাম নেই।
রাজন 2 বছর হলো নৌবাহিনীতে জয়েন করেছে। ডালিয়া ভাবছিল কতগুলো দিন পর বোনের বাসায় এসেছে, কটা দিন থেকে যাবে। সকাল সকাল রাজনের জরুরি কল আসায় তৎক্ষণাৎ চলে যায় তারা। রেডি হয়ে রিমি হুড়মুড় করে এসে তুষির পাশের চেয়ারটায় বসে বলে। আমাদের আজকে নিয়ে যাবে কে? নাজমা বেগম খাবার বেড়ে দিয়ে বলে। প্রতিদিন নিয়ে যেতে হবে কেন? বড় হয়েছো, একা একা চলতে শিখো। ও মা, একা কেন যাবে? তুষার তো আছে। নূরজাহান আস্তে আস্তে জবাব দেয়। তুষার পিছু পিছু মাথা দোলাতে দোলাতে চেয়ারে বসে। এরপর চট করে তুষির মাথায় চাপড় মেরে বলে। সাহস দেখি তরতর করে বাড়ছে, খুব বড় হয়ে গিয়েছিস। তুমি আমাকে মারলে কেন শয়তান? এরপর কাঁদো কাঁদো হয়ে আমেনা বেগমের দিকে চেয়ে বলে। মা, তোমার ভাইয়ের বাচ্চা যদি আর একবার আমাকে মারে খবর হয়ে যাবে কিন্তু। আমেনা বেগম তেড়ে যায়, হাতে থাকা চামচ উঁচু করে জবাব দেয়। অসভ্য হচ্ছে দিন দিন, কানে নিচে সকাল সকাল কয়েকটা দিব। তুষির আগে কটমট করে তুষারের দিকে তাকায়। তুষার দুঠোঁট চুমোর মতো করে দাঁত কেলিয়ে হেসে ওঠে। রাগে গজগজ করতে করতে রুটি এমনভাবে কামড়ে ছিঁড়ে মনে হয় তুষারের মাংস কামড়ে খাচ্ছে। খাওয়া শেষে ফাইলপত্র হাতে নিয়ে আগে আগে বেরিয়ে যায় তুষি। মাথায় আগুন ধরেছে আজ। সিএনজিতে ওঠার আগ মুহূর্তেই তুষার এসে হাত টেনে বাইরে নিয়ে আসে। শক্ত করে তুষির বাহুতে খামচো ধরে বলে। থাপড়িয়ে গাল লাল করে দেবো বেয়াদব। সবসময় 2 লাইন বেশি বুঝিস তাই না? তুমি বোঝো। তুষি, এখন তর্ক বাদ দিয়ে তাড়াতাড়ি আমাদের সাথে গাড়িতে উঠ। রিমির কথায় ছেড়ে দেয় তুষার। পরীক্ষা বিদ্যায় তাকে কিছু বলল না, নয়তো ঢং করা সারা জীবনের জন্য গুছিয়ে দিত। দুঃখে তুষি সিএনজিতে ধপ করে বসে পড়ে, নাক টেনে টেনে কাঁদছে। সারা রাস্তা বাইরের দিকে তাকিয়ে পার করলো তুষি। বিছানায় 4 হাত পা বাচ্চাদের মতো ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে জান্নাত। সকালে আহি জান্নাতকে খাওয়ার জন্য শত ডাকলেও কোনো কাজ হয়নি। সেই যে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে, এখন বাজে 10টা, তবুও ওঠার নাম নেই। শেষে জোরে ধাক্কা দিয়ে বলল। অনেক ঘুমিয়েছো, এবার ওঠো। বিয়ের পর এত ঘুমানো যাবে না। সবাই খেয়ে বসে আছে, তোমার ওঠার নাম নেই। আম্মু আব্বু কি ভাববে? হ্যাঁ। আহিরের কথায় একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে তলিয়ে যায় জান্নাত। এবার মেজাজ চটে যায় তার। কানের পিঠে মুখ এলিয়ে অবরত নাক ঘষে। এহেন স্পর্শে জান্নাত ঘুম চট করে ছুটে যায়। হুড়মুড় করে আহিরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে উঠে বসে। আহির বিছানায় হেলান দিয়ে বলে। এবার উঠলে কেন? কখন থেকে ডাকছি শুনছি না। তাই বলে এমন করবে? তুমি জানো আমার শরীরে তীব্র ব্যথা, একটু নড়ার জো নেই। আহির ভ্রুকুচকে বিস্ময় হয়ে বলে। কি বলো? অনেক ব্যথা? মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে। থাক, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। নাস্তা করে পেনকিলার নাও। আহিরের ঠোঁটকাটা কথায় জান্নাত দাঁতে দাঁত চেপে বলে। অসভ্য, আমি তোমাকে তাই বলেছি? সারা যে তোমার এই খাম্বার মতো দেহটা আমার উপরে রেখেছিলে, এর জন্য ব্যথা করছে। যত সব। অভ্যাস করে নাও, আজ থেকে প্রতি রাতেই হবে। আহির এক চোখ টিপ দিয়ে হেসে কথাটি বলে। রাগে কটমট করে জান্নাত হাতের কাছের বালিশটা ছুঁড়ে দেয় আহিরের দিকে। এরপর ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য খাবার টেবিলে গিয়ে দেখে সব কিছু গোছানো। মুখে আপনা আপনি হাসির ছটা চলে আসে। মনে মনে বলে। শাশুড়ি দেখছি সব দিকেই পরিপাটি, পুরো বাসা নিজের মতো করে গুছিয়ে রেখেছে। চেয়ার টেনে খাবার প্লেট নিয়ে মুখে দেওয়ার সময় ভাবে শাশুড়ি কি খেয়েছে। তৎক্ষণাৎ জিহ্বায় কামড় দিয়ে বলে। ছি ছি, কি বলছি এসব? আজ থেকে তিনিও তো আমার মা। 1000বার মা মা বলে মুখে আওড়ালেও কেমন জড়তা কাজ করছে। করবেই তো, একদিনই কত কিছু হয়ে গেল। সেভাবে ফ্রি হওয়াই তো যায়নি। একবার ভাবছে ডাক দিবে, তবুও কথাটি মুখের কাছে এসেই থেমে যাচ্ছে বারবার। শেষে উঠে পা টিপে টিপে জাহিদা আক্তারের রুমের দিকে যায়। হাবিব তালুকদার আপাতত ব্যবসার জন্য বাইরে। দরজার কাছে আসতেই দেখতে পায় বিছানায় বসে দুপা মেলিয়ে কাঁথায় খুব মনোযোগ দিয়ে কারুকাজ করছেন তিনি। মনটা খুশি হয়ে যায় জান্নাতের। কি সুন্দর তার হাতের কাজ। সুই সুতা দিয়ে চারপাশে ফুল পাতা নানা রকমের কারুকাজ এঁকে দিচ্ছে কাঁথায়। খুশিতে গদগদ হয়ে জান্নাত বিছানায় বসে বলে। আপনি এত সুন্দর কথা বলতে পারেন। জানেন, আমার কাকিয়াও অনেক কিছু পারে। কয়েকবার পেছন পেছন আমি আর তানহা আপু কত খ্যান খ্যান করলাম, তবুও শেখায়নি। তার এক কথা, আমি থাকতে কোনো কাজ করতে হবে না। আপনি বলেন, এগুলো তো শখের। আমাদেরকে ইচ্ছে করে না নিজের হাতে কিছু নকশা আর্ট করি? জাহিদা আক্তার হঠাৎ জান্নাতের কথায় চমকে যায়। এরপর মিষ্টি হেসে জবাব দেয়। ঘুম ভেঙেছে? আর নাস্তা করেছো তো? আমি ডাকতে চেয়েছিলাম, আহির বলল আর কিছুক্ষণ ঘুমিয়ে নিক, তাই যায়নি।
একটু থেমে হাতের কাঁথা বিছানার কোণায় ভাঁজ করে রেখে বলে, হাতের কাজ এগুলো শখ থেকেই সবাই করে। তোমার কাকিয়া উনি দেখি কিছুই শিখিয়ে পড়িয়ে দেয়নি তোমায়। আপনি শিখাবেন প্লিজ? জাহিদা আক্তার গম্ভীর স্বরে বলে। এই মেয়ে, আমি কেন শিখাবো? কিছুই শিখাবো না আমি। কেন শিখাবেন না? মুখ অন্যদিকে ঘুরে চট করে বলে জাহিদা। যে আমাকে নিজের মা ভাবে না তাকে কেন নিজ হাতে সব শেখাবো? যাকে মা বলো সেই যেন শিখায়। আজ থেকে আমি দজ্জাল শাশুড়িদের মতো তোমার সাথে ব্যবহার করব। রান্না করাবো, কাপড় ধোয়াবো, ঘর মোছাবো, মাঝে মাঝে আমার পাও টিপে দিতে বলবো। সব মানে সব। কত কিছু ভেবে রেখেছিলাম। ছোট ছেলের বউ আমার মেয়ে হবে। একটা তো বছরে একবার আসে। ছোটটাকে নিজের কাছেই রেখে মেয়ের মতো করে রাখবো। সবাই যেন দেখে কনফিউজড হয়ে যায়, শাশুড়ি বৌমা নাকি মা মেয়ে। কিন্তু আমি তো দেখছি পরপর ভাবছো আমায়। জান্নাত লজ্জায় মাথা নিচু করে রাখে, মিয়ে যাওয়া গলায় বলে, আমি চেষ্টা করছি মা, একটু সময় লাগবে। আপনি এমন কিছু ভাববেন না প্লিজ। আজ থেকে এটাই তো আমার ঘর, এখানেই সারা জীবন আপনাদের সাথে থাকতে হবে। আপনি আমার মা, রাগ করবেন না প্লিজ। আচ্ছা, আপনি কি খেয়েছেন? মা, আমি এখনো খাইনি। জাহিদা আক্তার মা ডাক শুনে চোখ দুটো চিকচিক করে উঠল খুশিতে। দুহাতে জান্নাতের নুয়ে যাওয়া মুখ তুলে কপালে চুমু খেয়ে বলে, বোকা মেয়ে, এই যে মা বলে ডাকলে মনটা শান্তিতে ছেয়ে গেল। কি যে শান্তি লাগছে এখন। এই তুমি খাওনি কেন? কত বেলা হয়ে গেছে, এখনও না খেয়ে থাকছো? আসো, আমি নিজ হাতে খাইয়ে দিব। জান্নাত ফিক করে হেসে ওঠে। জাহিদা আক্তার ওর হাত ধরে ডাইনিং টেবিলে নিয়ে যায়, নিজ হাতে ভাত মেখে পরম যত্নে খাইয়ে দেয় জান্নাতকে। প্রথম দিনে এত আদর পেয়ে জান্নাত খুশিতে ডুকরে কেঁদে ওঠে। জাহিদা আক্তার ভরকে গিয়ে বলে, এই মা, কাঁদছো কেন মা? খাওয়ার সময় চোখের পানি ফেলতে নেই। তড়িঘড়ি করে ওড়না হাতে নিয়ে জান্নাতের চোখের পানি মুছিয়ে মুখে লোকমা পুড়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে খাওয়ায় আর বলে, দজ্জাল শাশুড়ি কিভাবে হয় আমাকে একটু ট্রেনিং দিবে, ঠিক আছে? তারপর দুজনে মিলে ওই বজ্জাতদের একটা ব্যবস্থা করব। আমার মেয়েটাকে এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে? এবার জবাব চাই। রুমে ঘাপটি মেরে কি করছো ওই বাদরটা? জান্নাত কথার মানে বুঝতে কান্নার মাঝে হেসে ওঠে, চোখে পানি মুখে হাসি, দেখতেই বাচ্চাদের মতো লাগছে। হঠাৎ জান্নাতের কান্নার গলা শুনে আহির চমকে গিয়েছিল। দরজার পানে আসতেই দেখলো তার মা নিজ হাতে খাইয়ে দিচ্ছে। মনের মাঝে আনমনেই কেমন সুখ সুখ লাগে। ওই দিন রাতে হুট করে বিয়ের কথা বলায় আম্মু যা রিয়েকশন দেখিয়েছিল, আহির তো ভয়ে ভেবেই রেখেছিল আল্লাহ জানে কি ব্যবহার করবে জান্নাতের সাথে। বুক ভরে শ্বাস নিয়ে বলে ওঠে আহির, ছেলে বউ আসতে না আসতেই নিজ হাতে খাইয়ে দিচ্ছ, অথচ আমাকে লাস্ট কবে খাইয়ে দিয়েছো সে কথাই আমার মনে নেই। যাক, এবার একটু শান্তি। প্রতিটি ঘরেই যেন বউ শাশুড়ির মধ্যে এরকম মিলি থাকে আজীবন। আজ পরীক্ষা তেমন ভালো হয়নি তুষির। হল থেকে বেরোয় মুখটা প্যাঁচার মতো করে রেখেছে সে। তুষারের একটা জরুরি কাজ পড়ায় সে বাসায় চলে গিয়েছে তৎক্ষণাৎ। শেষে ওদের রামিমি নিতে এসেছে। বাসায় গিয়ে তুষি গোসল সেরে না খেয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ল। মাথা ব্যথাটা একটু বেড়েছে। মনে মনে বেশ আফসোস হচ্ছে পরীক্ষা খারাপ হয়, এগুলো সব না পড়ার ফল। হালকা কেঁদে এই মুহূর্তেই ঘুমিয়ে যায় তুষি। রিমিও ফ্রেশ হয়ে বিকেল টাইমে রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ল। রামিমের ছুটি আজই শেষ দিন। তানহাকে চলে যাওয়ার জন্য সকাল থেকে তাড়া দিচ্ছে, তবুও ফলাফল শূন্য। সে বলেছে আজ কোনো মতেই যাওয়া হবে না। জান্নাত আসবে সন্ধ্যায়, ওর সাথে পার্সোনাল কথা আছে। এই বলেই মুখ বাঁকিয়ে শুয়ে পড়ল সে। ওর জাহানাত সকাল থেকে আজাদ হোসেনের সাথে গাইগুই করছে ভাইজানকে কিছু বলার জন্য। এক পর্যায়ে আজিদ হোসেন মেজাজ খারাপ করে বলে, তুমি যা ভাবছো এই মুহূর্তের জন্যই ভুলে যাও। মাত্রই বাসায় একটা ধকল গেল, আবার তুমি আমার বোনটাকে প্রেশার দিতে চাইছো? এর জন্যই সেই কবে তোমাকে বলেছিলাম চলো এখনই কথা সেরে ফেলি। এবার হলো তো? একটা কথা শুনে রাখো, আমার তুষিকেই চাই। কিভাবে আমাদের বাসায় নিয়ে যাবে এত কিছু জানি না আমি। আমারও তো ইচ্ছে করে নাতি নাতনির মুখ দেখতে, মুখ থেকে দাদি ডাক শুনতে। সারাক্ষণ সারা ঘর জুড়ে ঘুরে বেড়াবে আর তোমাকে দাদা দাদা বলে ডাকবে। তুমিই বলো, শুনতে ইচ্ছে করে না তোমার? কোথাকার কথা তুমি কোথায় নিলে নূর? এত কিছু কিভাবে পারলে ইমাজিন করতে?
যেখানে বিয়েটা হলো না সেখানে তুমি নাতির কথা ভাবছো? নূরজাহান হাই হাই করে উঠে জবাব দেয়। তো ভাবো না, তোমার ছেলে সারাদিন ঘুরে বেড়ায়, ঢাকায় মরার মতো পড়ে থাকে, আসার নাম নেই। কি খায় না খায় কিছুই জানি না আমি।